ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো ইউনিভার্সাল পেনশন স্কিম বা সর্বজনীন পেনশন ব্যবস্থা নিয়ে। আপনারা জানেন যে গত আওয়ামী লীগ সরকার 2024 সালের নির্বাচনের আগ মুহূর্তে এই ইউনিভার্সাল পেনশন স্কিম চালু করেছিল এবং দেশের সকল মানুষকে একটা নিরাপদ পেনশন ব্যবস্থায় আনার একটা উদ্যোগ নিয়েছিল। সেখানে প্রত্যেক মাসে মাসে বা 3 মাস অন্তর অন্তর মানুষ নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেবে এবং তার যখন 60 বছর হবে বা মিনিমাম 10 বছর জমা দেওয়ার পরে তারা আজীবন পেনশন পাবে, অথবা যদি 75 বছর বয়সের আগে মারা যায় তাহলে তার উত্তরাধিকার যারা আছেন তারা পেনশন পাবেন। বেশ আগ্রহ নিয়ে মানুষ এটা শুরু করছিল এবং সরকারেরও কিন্তু বিরাট একটা আগ্রহ ছিল যে এটা খুবই ভালো একটা স্কিম হবে এবং দেশের মানুষের আর বৃদ্ধকালের যে নিরাপত্তা নিয়ে তার চিন্তা করা লাগবে না, অন্ন বস্ত্র বাসস্থান এবং বিশেষ করে চিকিৎসা যখন অনেক রোগ সুখ হয়। কিন্তু সে আশা আসলে নিরাশায় বা দুরাশায় পরিণত হচ্ছে। আমরা দেখছি যে ইউনিভার্সাল পেনশন স্কিম আসলে সেটা চলছে না এবং এই প্রায় 2 বছর পরে, 1.5-2 বছর পরে পেনশন স্কিমের কি অবস্থা, এখন এটা কোন পজিশনে আছে, মানুষ কেন আগ্রহ হারিয়ে ফেলছে, এই বিষয়ে টিভিএসে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শেখ আবদুল্লাহ ভাই। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। আবদুল্লাহ ভাই, আপনার আজকে যে স্টোরি একটা ইউনিভার্সাল পেনশন স্কিম নিয়ে, যে এখানে আসলে মানুষ যেখানে দিন দিন বাড়ার কথা এবং সরকারের একটা টার্গেট ছিল যে এটা দেশের প্রায় সকল মানুষটা এটা নিয়ে আসবে, কিন্তু সেখানে আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে কমে যাচ্ছে। এটার আসলে কারণ কি, বা এখন পর্যন্ত কতজন এই ইউনিভার্সাল পেনশন স্কিমে আসছে? ধন্যবাদ আপনাকে। এখনো পর্যন্ত চালু হয়েছিল এটা 2023 সালের 17 আগস্ট। সেই সময় থেকে এই পর্যন্ত বলতে হচ্ছে যে 2026 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য, সেখানে 3,76,100 কয়েকজন ব্যক্তি এখানে অন্তর্ভুক্ত হয়েছেন। এটি হচ্ছে আপনার একটা যে ধারণা আপনি চাইলেন যে কতজন অন্তর্ভুক্ত হয়েছে। আর আপনি যেটা বললেন যে মানুষ কেন অন্তর্ভুক্ত হচ্ছে না বা আগ্রহ দেখাচ্ছে না বা অন্তর্ভুক্তিটা কেন কমে গেছে, ওখানে 4টে স্কিম ছিল। এর মধ্যে একটা হচ্ছে প্রবাসীদের জন্য একটি স্কিম আছে। যারা অতি দরিদ্র তাদের জন্য এক ধরনের একটা স্কিম আছে, সেটির নাম সমতা। সেখানে সরকার একটা বিশেষ সুবিধাও দেয় এবং এই স্কিমটাতে এই যে আপনার 3,76,000 ব্যক্তি এই পেনশন কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন, তার মধ্যে প্রায় 3 লাখ ব্যক্তি এই সমতাতে অন্তর্ভুক্ত হচ্ছে, যেখানে সরকারকে টাকা দিতে হচ্ছে। এই স্কিমটা আপনাকে আমি ছোট করে বলি যে প্রতি মাসে একজন ব্যক্তির নামে 1,000 টাকা করে জমা হয়। যে ব্যক্তির নামে 1,000 টাকা জমা হয় উনি 500 টাকা দেন, ওনার পক্ষে আর সরকার 500 টাকা দিয়ে দেন, এরকম একটি স্কিম। আর হ্যাঁ বলুন। এখানেও একটা আলোচনা আছে যে এই সমতা স্কিমে সেখানে যে সমাজের সবচেয়ে দরিদ্র লোকদের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আসলে দরিদ্ররা নেই, বরং যাদের অবস্থা ভালো তারা এই গরিব সেজে এই সমতা স্কিমে অন্তর্ভুক্ত হচ্ছে। এই অভিযোগটা আছে কোনো ক্ষেত্রে যে এখানে যারা অন্তর্ভুক্ত হয়েছেন এবং তাদের সবাই দরিদ্র না। এবং আপনাকে একটা বিশেষ তথ্য দেই, সেটি যে এইখানে যে প্রায় 3 লাখ মানুষ অন্তর্ভুক্ত হয়েছেন, এর প্রায় 2 লাখ মানুষ বা একেবারেই 2 লাখের কাছাকাছি মানুষ চট্টগ্রাম বিভাগের। আচ্ছা, ব্যবসা বাণিজ্য বা অর্থনীতির আরো অনেক দিক দিয়ে যে বিভাগটি এগিয়ে আছে, চট্টগ্রামে তো দারিদ্র্যের হারও কম। যেরকম আপনি রংপুর বিভাগ বা আপনি বরিশাল বিভাগ, এই সমস্ত বিভাগগুলো যেরকমভাবে আমাদের বিবিএস এর তথ্যে দারিদ্র্যের হার যতটা বেশি উঠে এসেছে, চট্টগ্রামের ক্ষেত্রে কিন্তু সেরকম না। আচ্ছা, আরেকটি ব্যাপার যে সাম্প্রতিক সময়ে কীরকম এনরোলমেন্ট হচ্ছে, অন্তর্ভুক্তিটা কেমন, এটি খুবই কম। ফেব্রুয়ারি মাসে সারা দেশ থেকে মাত্র 148 জন মানুষ এই কর্মসূচির মধ্যে, এই 4টা স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, যেটি আপনার শুরুর দিকে একটা গড় যদি বলা হয় তাহলে প্রতি মাসে 30,000 মানুষ অন্তর্ভুক্ত হয়েছিল। এটা 2023 সালের আগস্ট মাসে শুরু হয়েছিল
2024 সালের জুন মাস পর্যন্ত 30 জুন পর্যন্ত একটা হিসেব প্রকাশ করেছিল সেই সময় সরকার বা পেনশন কর্তৃপক্ষ। তারা তখন জানিয়েছিল যে 30 জুন পর্যন্ত 3,38,000 ব্যক্তি বিভিন্ন স্কিমে অন্তর্ভুক্ত হয়েছে। তখন অন্তর্ভুক্তির কারণ ছিল যে এইটি আসলে আপনি শুরুতে বলছিলেন যে আওয়ামী লীগ সরকার, তখনকার সরকার ছিল, তারা নির্বাচনের আগে জনগণকে নতুন একটা কিছু দিয়ে সন্তুষ্ট করা বা দেশের মানুষের জন্য পেনশন স্কিম যে খুব গুরুত্বপূর্ণ এবং সেটি সরকার চালু করলো সেটি বোঝানোর জন্য এটি চালু করেছিল এবং এই কাজটি করার জন্য স্থানীয় প্রশাসনকে বা তাদের দলীয় নেতাকর্মীদেরকে ভীষণভাবে অংশগ্রহণ করিয়েছিল। তারা প্রচারণা করে মানুষকে এই কর্মকাণ্ডের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছিল। কিন্তু 2024 সালের আগস্টে সরকার পরিবর্তনের পর এই কর্মকাণ্ডটি আসলে ওই গতিতে আর চলেনি। স্থানীয় প্রশাসন বা স্থানীয় নাগরিকদেরকে উৎসাহিত করে এর মধ্যে নিয়ে আসার যে উদ্যোগগুলো সেটি আর সরকারের পক্ষ থেকে থাকেনি। ফলে অনেকের মধ্যে এক ধরনের একটা অনিশ্চয়তা তারা মনে করছে যে এটি আসলে আওয়ামী লীগ সরকার চালু করেছিল, পরবর্তীতে এসে এখন এই সরকার এটিকে অব্যাহত রাখবে কিনা, সে টাকা জমা করবে 10 বছর পরে বা 20 বছর পরে গিয়ে তার টাকা আসলে সে ফেরত পাবে কিনা, এইরকম একটা অনিশ্চয়তা তাদের মধ্যে তৈরি হয়েছে। তবে এই কর্মসূচিটা যে মানে বাংলাদেশের জন্য খুব মানে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের মতন দেশের কাঠামোতে যেখানে মানে কোটি কোটি মানুষ আছে, খুব সামান্য মানুষ হচ্ছে পেনশন সুবিধা পান, মানে বৃদ্ধ বয়সে গিয়ে তার আর্থিক নিরাপত্তার ব্যবস্থা থাকে, আর বাকি মানে 90% মানুষেরই সেই ব্যবস্থাটা থাকে না বা তারও বেশি মানুষের সেই ব্যবস্থা থাকে না। ফলে এইরকম একটা মানে কাঠামোর দেশে এই ধরনের একটি ব্যবস্থা যদি থাকে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা দরকারও। ফলে জি, আমি হচ্ছে আপনাকে যেটা প্রশ্ন করতে চাচ্ছি যে বা জানতে চাচ্ছি যে এরকম একটা কাঠামোর দেশে এরকম ইউনিভার্সাল পেনশন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরেও এদেশের মানুষ সেখানে যে যাচ্ছে না, এটা কি শুধু এই পেনশন স্কিমের অনিশ্চয়তা, নাকি হচ্ছে এই পেনশন স্কিমের যে বেনিফিটের যে সিস্টেমটা সরকার চালু করেছে সেটা হচ্ছে মানুষকে আকৃষ্ট করছে না? যে এখন দেখেন যে সরকার যে বেনিফিটটা দেওয়ার কথা বলছিল যে আমি প্রতি মাসে 2,000 টাকা করে যদি আমি হচ্ছে 30 বছর ধরে দিয়ে আমি 60 বছর পরে যখন পাবো, সেটা কি তখনকার ব্যাংক ইন্টারেস্টের সাথেই তো সেটা সামঞ্জস্যপূর্ণ ছিল না। এখন তো ব্যাংকে ইন্টারেস্ট রেট আরও অনেক বেশি। তো এটা আসলে এই যে ইউনিভার্সাল পেনশন স্কিমের যে বেনিফিট, সরকার যদি সেটা হচ্ছে বাজারের সাথে কম্পিটিটিভ না করে বা আমাদের যে জীবন বীমা কর্পোরেশনের যে পেনশন স্কিম আছে সেটার সাথে যদি কম্পিটিটিভ না হয়, তাহলে মানুষ কেন তার পরিশ্রমের টাকা সরকারের কাছে ফেলে রাখবে? আমি এই আলোচনায় আসতে চাচ্ছিলাম। হ্যাঁ, এইটাই আমি বলছিলাম যে এইটা বাংলাদেশের প্রেক্ষিতে এটা খুবই মানে গুরুত্বপূর্ণ বা মানুষ এটা চায় যে এরকম একটা সুযোগ সুবিধা তাদের জন্য থাকুক। কিন্তু সরকার এখানে যেভাবে সুবিধাটা নির্ধারণ করেছে, আপনি যেটি বলছিলেন যে একজন ব্যক্তি সে 2,000 টাকা করে জমা করলো 20 বছর অথবা 30 বছর অথবা 10 বছর, তার শেষে সে যে সুবিধাটা সরকার তাকে দিবে বলে ঘোষণা করছে এই মুহূর্তে বা পেনশন স্কিমগুলোতে যে ঘোষণা রয়েছে, সেই ঘোষণাটা বাংলাদেশের এই বাজারের সাথে এখন তুলনামূলকভাবে হিসেব করে ব্যক্তিরা দেখছেন যে আসলে এটা তার লোকসান হয় এইরকম যে একজন ব্যক্তি সে যদি ব্যাংকে 2,000 টাকা করে 10 বছর ধরে রাখতে থাকে, তাহলে তার যে পরিমাণ টাকা জমা হবে সুদ এবং আসল মিলিয়ে, সেই টাকাটা যদি পরবর্তীতে সে যদি কোনো একটা মাসিক সুদের স্কিমে রাখে, তাহলে সেখান থেকে সে যে পরিমাণ প্রতি মাসে টাকা পাবে, সরকার সেই পরিমাণ টাকা দিচ্ছে না। আবার মানে এই পরিমাণ টাকা তার হাতে নিজের কাছে কিন্তু গচ্ছিত থাকে, যে আমার আসলটা তার নিজের কাছে থাকে, এইখানে সরকারের কাছে চলে যাচ্ছে, তার কাছে আসলে আর নিজের কিছু থাকছে না। সে শুধু মাসে মাসে একটা টাকা পাবে এবং সেটা 75 বছর বয়স পর্যন্তই পাবে। যদি সে মানে 75 বছর হচ্ছে যদি সে মারা যায়, আর যদি সে বেঁচে থাকে 90, 100, 110, সেটা কোনো ব্যাপার না, সে যতদিন বেঁচে থাকবে ততদিন সে পেতে থাকবে। তো সরকারের আমরা আলোচনা শুনেছিলাম যে এই স্কিমগুলোকে আরও আকর্ষণীয় করার জন্য, মানুষকে যাতে অন্তর্ভুক্ত করতে মানুষ আগ্রহী হয়, সেই জন্য সরকার এটাকে রিডিজাইন করবে, যে মানুষ যা জমা করবে তার তুলনায় সে যাতে মানে ব্যাংক বা এখনকার বাজারে যে সমস্ত সুবিধা আছে তার তুলনায় তারা যাতে বেশি পায়, সেই হিসাবটা তাদের কাছে পরিষ্কার হবে বা মানুষ সেই সুবিধাটা নিশ্চিত হবে, সেটি রিডিজাইন করবে। কিন্তু আসলে সরকার পরিবর্তনের পরে
এই স্কিমটাকে নিয়ে আসলে ওই গবেষণাটাও খুব বিশেষ আর হয়নি, যে কিভাবে নতুনভাবে ডিজাইন করলে মানুষ আকৃষ্ট হতে পারে, মানুষের লাভটা বাড়তে পারে, সেই যে গবেষণা করা বা সেই কাজগুলো করা, পর্যালোচনা করে নতুন করে এটিকে সেট করা, সেই কাজটিও বিশেষভাবে আর হয়নি। ফলে মানুষের মধ্যে এখন আগ্রহটাও আস্তে আস্তে ম্রিয়মান হয়ে যাচ্ছে। আমার যেটা মনে হয়েছে যে এই যে মানুষকে আকৃষ্ট করার জন্য যে গবেষণার কথাটা আপনি বললেন, এই গবেষণা না করে একটা ডিসিশন নিলে কিন্তু পুরা সিনারিটাই পাল্টে যেতে পারে, যে এখন থেকে যারা সরকারি চাকরিতে ঢুকবে তারা বাধ্যতামূলকভাবে ইউনিভার্সাল পেনশন স্কিমে। দেখুন, এই ঘোষণাটা কিন্তু ছিল। ফলে এটা যখন হবে তখন আমলারা তাদের নিজেদের সুবিধা বাড়ানোর জন্য ঠিকই এটা হচ্ছে বাজারের চেয়ে বেশি সুবিধা তারা এখানে আদায় করে ফেলবে আর কি, এটা আপনি বলতে চাচ্ছেন। এই ঘোষণাটা কিন্তু যখন আওয়ামী লীগ সরকার এটি চালু করে তখন তাদের ছিল যে দেশে একটি মাত্র পেনশন ব্যবস্থা থাকবে, সরকারি চাকরিজীবীরাও এই পেনশন ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত হবেন। কিন্তু তারা একটা সময়সীমা বেঁধে দিতে চেয়েছিল যে 2026 সালের পরের থেকে যারা চাকরিতে অন্তর্ভুক্ত হবেন তারাই শুধুমাত্র এই পেনশনের মধ্যে যাবে, এর আগে যারা চাকরিতে রয়েছে তাদেরকে আর আনা হবে না, তারা প্রচলিত ধারার যে সরকারি পেনশন আছে সেই পেনশনটা তারা পাবেন। কিন্তু আসলে সরকার না থাকার কারণে সেই ঘোষণাটি বা সেই উদ্যোগটি আর কার্যকর এখনো পর্যন্ত হবে কিনা সেটি আমি জানি না। বর্তমান সরকার সেই ধরনের কোনো পরিকল্পনা করছে কিনা সেই বিষয়ে আমার কাছে তথ্য নেই। তবে আপনি যেটা মনে করেন যে হচ্ছে সরকারি কর্মচারীদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করলে এটি আসলে লাভজনক পর্যায়ে যাবে, আমিও সেটি মনে করি। আমরা একেবারেই শেষ সময় চলে আসছি। আপনার কাছে ছোট্ট দুটি প্রশ্ন, এবং যদি আপনি সংক্ষেপে বলেন যে এই ইউনিভার্সাল পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়া বা না হওয়ার বিষয়ে দেশবাসীর কাছে আপনার আহ্বানটা কি এই মুহূর্তে, এবং নতুন সরকার আসছে তাদের জন্য যদি আপনার কোনো সাজেশন থাকে এই পেনশন স্কিম নিয়ে। নতুন সরকারের কাছে আমার মানে আহ্বান হচ্ছে এটা, যে আমি এটা যখন মানে চালু করে আগের সরকার, তখন আমি দেশের বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, ইভেন আমি মানে খুব সম্প্রতিও এটি নিয়ে কথা বলেছি। সবাই মনে করে বাংলাদেশের মধ্যবিত্ত মানুষ, অপ্রাতিষ্ঠানিক খাতে প্রচুর মানুষ কাজ করে, এবং বেসরকারি খাতেও যারা কাজ করেন তাদেরও পেনশনের কোনো ব্যবস্থা নেই। ফলে এরকম একটি পেনশন ব্যবস্থা বাংলাদেশে থাকা উচিত। সেটি যাতে আকর্ষণীয় হয়, মানুষ যাতে তার সঞ্চয়ের এমন একটি অংশ সেখানে দিল যেটি তা দেওয়ার পরে সে তার অবসর জীবনে যে সুবিধা পাবে সেটি যাতে তার সাথে লাভজনক হয়, বা দিয়ে সাথে সে যাতে সময় মতো পায়, তার পাওয়ার ব্যাপারে নিশ্চয়তা থাকে, এইরকম একটি ব্যবস্থা সরকারকে করতে হবে। সেটি আগের সরকার শুরু করেছিল। এখন এই মডেলটাকে যদি ওনারা মনে করে রিডিজাইন করা দরকার, সেটি রিডিজাইন করা, আরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করার জন্য যে সব সুবিধা অন্তর্ভুক্ত করার দরকার সেগুলো ওনাদের করা উচিত, এটি আমি মনে করি। মানুষের কাছে যে আহ্বান, সেটি আসলে ব্যক্তি এর কাছে আহ্বানের চেয়ে যেটি ব্যাপার, যে ব্যক্তির সুবিধা যদি আপনি নিশ্চিত করতে পারেন, আপনি যদি এখানে একটি পণ্য রাখেন এবং সেটি যদি আপনি ঘোষণা দেন যে এই পণ্যটি হচ্ছে লাভজনকভাবে পাওয়া যাচ্ছে, তো আপনি দেখবেন যে কাউকে আপনার ডাকা দরকার হচ্ছে না, আপনার ঘোষণাটাই মানে সবাইকে ডেকে নিয়ে আসছে। ফলে সরকার যদি এই উদ্যোগটিকে লাভজনক উদ্যোগে রূপান্তর করতে পারে তাহলে দেশের মানুষ কিন্তু অন্তর্ভুক্ত হবে। এই নিরাপত্তা কিন্তু সবাই চায়। আমরা কিন্তু খুবই দেখছি যে এক বৃদ্ধ বয়সে গিয়ে মানুষ আর্থিক অনিশ্চয়তায় ভুগছেন। আজকে ফ্যামিলি কার্ডের যে দাবি বা মানে উদ্যোগ সরকারের কাছে এসে সরকার নিয়েছে, এটাও কিন্তু মানুষের যে একটা দুর্বল পরিস্থিতি, মানুষের যে আর্থিক অনিশ্চয়তা, তারই কারণে যদি যেসব পরিবারগুলো আজকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, এই পরিবারগুলোর যদি পেনশন সুবিধা থাকতো, এই পরিবারের প্রধানদের হোক বা ব্যক্তিদের হোক, তাহলে কিন্তু তাদের ফ্যামিলি কার্ডের দরকার হতো না। মানে সে কিন্তু স্বাভাবিকভাবেই তার নিজের আয় দিয়েই চলতে পারত। ফলে মানে কত বছর ধরে আপনি ফ্যামিলি কার্ড দিয়ে চালাবেন বা এই মানে এই ধরনের সহযোগিতা দিয়ে চালাবেন? একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে যাতে সেটির প্রয়োজন না হয়, মানুষ যাতে একটা নিরাপদ জায়গায় থাকতে পারে, সেই রকম একটি উদ্যোগ অবশ্যই দরকার। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেখ আব্দুল্লাহ আবার কাছ থেকে ইউনিভার্সাল পেনশন স্কিমের যে একটা দুরাশার চিত্র কিন্তু আমরা সেটা জানলাম, এবং ভাই যেটা বলছেন যে বাস্তবিক অর্থেই এই পেনশন স্কিমটা এখন এখানে যারা ইনভেস্ট করছে তাদের জন্য ভায়াবল না। ফলে অনেকেই কিন্তু ওখানে রেজিস্ট্রেশন করে 2-1 মাস চাঁদা দিয়ে বা নিজের টাকা দিয়ে এরপরে আর দিচ্ছেন না, তারা অনেকেই কন্টিনিউ করছেন না। এবং আমরা দেখছি যে এবারে যে এখন হচ্ছে চাঁদাদাতার সংখ্যা কমে গেছে আগের মাসগুলোর তুলনায়। তো সরকার নিশ্চয়ই এটা নিয়ে ভাববে এবং মানুষকে অবশ্যই হচ্ছে বেনিফিট দিতে হবে, কারণ বেনিফিট না দিলে কেউই হচ্ছে তার নিজের পরিশ্রমের টাকা সরকারকে দেবে না।
আমরা দেখছি যে সঞ্চয়পত্রে যে সুদের হার, ব্যাংকে রাখলে যে সুদের হার বা নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলিতে, সেটার সাথে আমাদের ইউনিভার্সাল পেনশন স্কিমকে কম্পিটিটিভ অবশ্যই করতে হবে। না হলে একটা মহৎ উদ্যোগ যেটা মুখ থুবড়ে পড়ে আছে সেটা হয়তো একসময় বিলীন হয়ে যাবে। কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক, তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হোক। একই সাথে দেশ বিদেশ থেকে সরকার ঋণ করছে অনেক সুদে, সেই পেনশন ফান্ডের টাকাটাই সরকার নিয়ে উপযুক্ত খাতে বিনিয়োগ করুক, তাতে সরকারের ঋণের ভার কমবে এবং যে ঋণ বাবদ যে সুদ সরকার পরিশোধ করতো সেটা এদেশের মানুষ বুক করতে পারবে। আমাদের শো ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।